গদ্য। মহুয়া, দ্বিজ কানাই। লেখক পরিচিতি: মধ্যযুগের কবি দ্বিজ কানাই পূর্ব ময়মনসিংহ অঞ্চলের অধিবাসী। দল গঠন করে তিনি তৎকালীন লোকনাট্য রীতিতে নাটকের অভিনয় করিয়েছিলেন। দ্বিজ কানাই এক অসবর্ণ তরুণীর প্রতি প্রণয়াসক্ত হয়ে গভীর দুঃখ ভোগ করেন বলে শোনা যায়। দীনেশচন্দ্র সেনের অনুমান অনুযায়ী তিনি 17 শতকের কবি। তার সম্পর্কে যে প্রবাদ প্রচলিত তাতে জানা যায় তিনি বর্ণ বিভক্ত সমাজে উচ্চ বর্ণ তথা ব্রাহ্মণ শ্রেণীর অন্তর্ভুক্ত হলেও নিম্ন বর্ণ অর্থাৎ শূদ্র শ্রেণীর প্রতি সহানুভূতিশীল ছিলেন। মহুয়া পালা রচনায় তার যে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে তার মূলে তার ব্যক্তি জীবনের সংস্কারমুক্ত মানবিক বোধ সক্রিয় বলে ধারণা করা হয়। গাঢ় পাহাড় পেরিয়ে হিমানী পর্বত ছাড়িয়ে সপ্ত সমুদ্র পারে বাঘ ভালুকের বসতি রয়েছে এমন নির্জন বনে বাস করে ডাকাত সর্দার হুমরা বাইদ্যা। তার ছোট ভাই মাইনকা। এই বেদের দল ভ্রমণ করতে করতে এলো ধনু নদীর পাড়ে কাঞ্চনপুর গ্রামে। সেখানে এক বৃদ্ধ ব্রাহ্মণের 6 মাসের শিশুকন্যা পরমা সুন্দরী। রাত্রি নিশিকালে হুমরা তারে করল চুরি। 1 2 3 করি 16 বছর যায়, খেলা কছরত তারে যতনে শিখায়। বাইদ্যা বাইদ্যা করে লোকে বাইদ্যা কেমন জনা, আন্দাইর ঘরে থুইলে কন্যা জলে কাঞ্চা সোনা। হাট্টিয়ানা যাইতে কইন্যার পায়ে পড়ে চুল, মুখেতে ফুটটা ওঠে কনক চম্পার ফুল। আগুল ডাগুল আখিরে আসমানের তারা, তিলেক মাত্র দেখলে কইন্যা না যায় পাশুরা। মুনির মন টলে যাওয়ার মতো সুন্দরী হয়ে ওঠে সে। নাম তার মহুয়া সুন্দরী। অনেকদিন পরের কথা, বেদের দল উপস্থিত হলো বামন কান্দা গ্রামে। তাদের সঙ্গে রয়েছে খেলা দেখানোর নানা উপকরণ। তোতা লইল ময়না লইল আরো লইল টিয়া, সোনামুখী দইল লইল পিঞ্জিরায় ভরিয়া। ঘোড়া লইল গাধা লইল কত কইব আর, সঙ্গেতে করিয়া লইল রাও চণ্ডালের হার। শিকারী কুকুর লইল শিয়াল হেজা ধরে, মনের সুখেতে চলে বৈদেশ নগরে। এই গ্রামে বাস করে নদ্যার চাঁদ। পূর্ণিমার চাঁদের মতো তার রূপ। মায়ের অনুমতি নিয়ে সে বাইর বাড়ির মহলে বাইদ্যার খেলার আয়োজন করে। বেদে কন্যার রূপের কথা আগেই শুনেছিল নদ্যার চাঁদ। সচক্ষে তা দেখে এবং খেলা কসরতে মুগ্ধ হয়ে মহুয়াকে সে 1000 টাকার শাল সহ নানা বকশিস প্রদান করে। তাদের উলুয়াকান্দায় বাসযোগ্য ও চাষযোগ্য জমি প্রদান করে। বেদের দলের দিন কাটছিল সুখেই। পরস্পরের প্রতি মুগ্ধ নদ্যার চাঁদ ও মহুয়ার এক সন্ধ্যাবেলা জলের ঘাটে দেখা হয় এবং ব্যাকুল হৃদয়ের কথা জানাজানি হয়। জল ভর সুন্দরী কন্যা জলে দিছ মন, কাইল যে কইছিলাম কথা আছেনি স্মরণ। শুনো শুনো ভিনদেশী কুমার বলি তোমারও ঠাই, কাইল বা কি কইছিলা কথা আমার মনে নাই। তুমি তো ভিনদেশী পুরুষ আমি ভিন্ন নারী, তোমার সঙ্গে কইতে কথা আমি লজ্জায় মরি। কেবা তোমার মাতা কইন্যা কেবা তোমার পিতা, এই দেশে আসিবার আগে পূর্বে ছিলি কোথা। নাহি আমার মাতা পিতা গর্ভ সুদর ভাই, সুতের হেওলা ওইয়া ভাইসা বেড়াই। দিন যায়, দিবস রজনী আনমনা মহুয়ার মনের খবর জানতে পারে। পালঙ্কসই পরামর্শ দেয় ভুলে যাওয়ার। মহুয়া বলে, চন্দ্র সূর্য সাক্ষী সই সাক্ষী হইও তুমি, নদ্যার ঠাকুর হইল আমার প্রাণের স্বামী। বাইদ্যার সঙ্গে আমি যে সই যথায় তথায় যাই, আমার মন বান্ধা রাখে এমন স্থান আর নাই। বন্ধুরে লইয়া আমি ওইবাম দেশান্তরী, বিষ খাইয়া মরবাম কিংবা গলায় দিয়াম দড়ি। এদিকে চিরকেলে ভ্রমণ প্রিয়াসী বেদের দল এই গৃহী জীবন বাইদ্যা সর্দার হুমরার ভালো লাগে না।
মাইনকার সাথে সে ভিন দেশে চলে যাওয়ার পরামর্শ করে, সময় থেমে থাকে না। ফাগুন যায় যায়, নির্ঘুম নদের চাঁদ মধ্যরাতে বাঁশি তুলে নেয় হাতে। সে বাঁশির আহ্বানে ছুটে আসে প্রাণ প্রতিমা মহুয়া। মহুয়া জানায়, শুনো শুনো নদ্দার ঠাকুর, বলি যে তোমারে, এই না গেরাম ছাড়া যাইবাম আজি নিশিকালে। তোমার সঙ্গে আমার সঙ্গে রে বন্ধু এই না শেষ দেখা, কেমন কইরা থাকবাম আমি হইয়া দেখা। আর না শুনবাম রে বন্ধু তোমার গুণের বাসি, আর না জাগিয়া বন্ধু পুইবাম নিশি। মনে যদি লই রে বন্ধু রাইখো আমার কথা, দেখা করতে যাইও বন্ধু খাওরে আমার মাথা। যাইবার কালে একটি কথা বললা যাই তোমারে, উত্তর দেশে যাইও তুমি কয়েকদিন পরে। সেই দিনই অন্ধকার রাতে বেদের দল উত্তর দেশে পালিয়ে যায়। সকালবেলা এলাকার সবাই দেখে বাড়িঘর সবই আছে, কিন্তু বেদের দল নেই। খবর পৌঁছে যায় নদের চাঁদের কাছে। আহার নিদ্রা ত্যাগ করে সে পাগল হয়ে ওঠে মহুয়ার সন্ধানে। গভীর বেদনা সত্ত্বেও একদিন ঘুমন্ত মায়ের পায়ে প্রণাম করে বেরিয়ে পড়ে নদের চাঁদ। ঘুরতে থাকে মাসের পর মাস, যে পথে গেছে বেদের দল। সবাইকে জিজ্ঞাসা করে তার মহুয়াকে দেখেছে কিনা। এদিকে পুত্রের অদর্শনে কাঁদতে কাঁদতে মা প্রায় অন্ধ হয়ে গেল। অগ্রহায়ণ মাসের অল্প শীতে কংসাই নদীর পাড়ে নদের চাঁদ মহুয়াকে পেল। আহার নিদ্রাহীন মহুয়া তখন পাগল প্রায়। সংসারে মন নেই, শরীরের দিকে তাকানো যায় না। সেই মহুয়া নদের চাঁদের আগমনে আজি কেন অকস্মাতে হইল এমন ধারা, ছয় মাইসা মরা যেন উঠা হইল খাড়া। দেয়াল ভরিয়া কন্যা করিল রন্ধন, জাতি দিয়া নদিয়ার ঠাকুর করিল ভঞ্জন। হুমরা বাইদ্যাও নতুন অতিথিকে তার দলে বরণ করে নিল, কিন্তু আসল উদ্দেশ্য ভিন্ন। গভীর রাতে বিষ মাখানো ছুরি মহুয়ার হাতে দিয়ে বলল, আমার মাথা খাওরে কন্যা, আমার মাথা খাও, দুশ্মনে মারিয়া ছুরি সাউরে ভাসাও। মহুয়ার সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে আসে। ঘুমন্ত প্রিয়তমের কাছে এসে সকল বৃত্তান্ত জানিয়ে নিজ বুকে ছুরি বসাতে চায়। এমন সময় জেগে ওঠে নদের চাঁদ। সকল ঘটনা শুনে বলে, তোমার লাগিয়া কন্যা ফিরি দেশ বিদেশে, তোমারে ছাড়িয়া কন্যা আর না যাইবাম দেশে। কি কইবাম বাপ মায়ে, কেমনে যাইবাম ঘরে, জাতি নাশ করলাম কন্যা তোমারে পাইবার তরে। তোমায় যদি না পাই কন্যা আর না যাইবাম বাড়ি, এই হাতে মার লো কন্যা আমার গলায় ছুরি। পইরা থাকুক বাপ মাও, পইরা থাকুক ঘর, তোমারে লইরা বন্ধু যাইবাম দেশান্তর। দুই আখি যেদিকে যায় যাইবাম সেইখানে, আমার সঙ্গে চলো বন্ধু যাইবাম গহীন বনে। চন্দ্র সূর্য সাক্ষী রেখে বাপের বাড়ির তাজি ঘোড়ায় চড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দুজনে। পথে পার্বত্য খরস্রোতা নদী। তাজি ঘোড়া বিদায় দিয়ে দুজন তখন পারাপারের চিন্তায় অস্থির। এমন সময় ভিনদেশী এক সাধুর নৌকা পেয়ে তারা তাতে উঠে পড়ে। মহুয়ার রূপ যৌবনে মুগ্ধ সাধু কৌশলে নদের চাঁদকে উজান পাকে ফেলে দেয়। মহুয়াকে পাওয়ার ইচ্ছায় তাকে সে রানী করে রাখার প্রতিশ্রুতি দেয়। নানা প্রতিশ্রুতির পর এতক শুনিয়া মহুয়া কি কাম করিল, সাধুর লাগিয়া কন্যা পান বানাইল। পাহাড়িয়া তক্ষকের বিষ শিরে বান্ধা ছিল, চুন খয়েরে কন্যা বিষ মিশাইল। হাসিয়া খেলিয়া কন্যা সাধুরে পান দিল মুখে, রসের নাগৈরা পান খায় সুখে। কি পান দিছিল কন্যা গুণের অন্ত নাই, বাহুতে শুইয়া তোমার আমি সুখে নিদ্রা যাই। পান খাইয়া মাঝি মোল্লা বিষে পড়ে ঢলি, নৌকার উপরে কন্যা হাসে খলি খলি। অচৈতন্য সাধু সহ নৌকা ডুবিয়ে দিয়ে নদী পাড়ের বনে প্রিয়কে খুঁজতে থাকে মহুয়া। এক ভাঙা মন্দিরে মুমূর্ষু নদের চাঁদকে খুঁজে পায় সে। এখানেও এক বৃদ্ধ জটাধারী সন্ন্যাসীর কবলে পড়ে মহুয়া। সন্ন্যাসীর হাত থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত এক রাত্রে অসুস্থ নদ্দার চাঁদকে কাঁধে নিয়ে বনত্যাগ করে। অন্য বনে দিনে দিনে সুস্থ হয়ে ওঠে নদের চাঁদ। সুখেই কাটে সময় এই বন দম্পতির। কিন্তু একদিন হঠাৎ বংশী ধ্বনি শুনে চমকে ওঠে মহুয়া।
চোখ থেকে গড়ায় পানি। নদের চাঁদ ভাবে তার প্রাণ প্রতিমা হঠাৎ এমন বিরস বদন ও চঞ্চল কেন? হোমরা বাইদ্যা ছোটকালে তাকে চুরি করে এনেছে। এটুকুর বাইরে তার জন্ম পরিচয় আজও সে শোনা হলো না। মহুয়া জানায় কালকে যদি সে বেঁচে থাকে তাহলে সে কথা বলবে। বলতে বলতেই ঢলে পড়ে সে। নদের চাঁদ ভাবে মহুয়াকে হয়তো সাপে কেটেছে। সে মতেই সে পরিচর্যা করতে চায়। তখন কান দিয়া মহুয়া কয়, এই শেষ দিন, সাপে নাহি খাইছে মোরে, গেছে সুখের দিন। দূর বনে বাজলো বাঁশি, শুনেছ যে কানে, আসিছে বাদ্যার দল, বধিতে পরাণে। আমারও পালং সই বাঁশি বাজাইল, সামালো করিতে পরাণ, ইশারায় কহিল, আইজ নিশি থাকোরে বন্ধু, আমার বুকে শুইয়া, আর না দেখিব মুখ পরভাতে উঠিয়া। ঘুম ভাঙতেই দেখে সামনে হুমরা বাইদ্যা দাঁড়ানো। হোমরা মহুয়াকে নির্দেশ দেয় দুশ্মন নদের চাঁদকে মেরে সুজনকে বিয়ে করতে। সর্দার মহুয়ার হাতে তুলে দেয় বিশ্বলক্ষার ছুরি। মৃত্যু আসন্ন জেনে মহুয়া বলে, শুনো শুনো প্রাণপতি, বলি যে তোমারে, জন্মের মতন বিদায় দেও এই মহুয়ারে। শুনো শুনো মাও বাপ, বলি হে তোমায়, কার বুকের ধন তোমরা আহিন ছিলা হায়। জন্মিয়া না দেখলাম কবু বাপ আর মায়, কর্মদোষে এতদিনে প্রাণ মোর যায়। বলতে বলতে মহুয়া নিজের বুকেই ছুরিবিদ্ধ করে। হোমরার আদেশে বেদের দল নির্মম ভাবে হত্যা করে নদের চাঁদকে। অনুশোচনা জাগে হোমরার বাইদ্যার। ভালোবাসার অমলিন স্মৃতি জাগিয়ে রেখে দুজনেই শায়িত হয় এক কবরে। তাদের কবরে টুপটুপ ঝরে পড়ে পালঙ্ক সইয়ের মতো নানা জনের চোখের জল। গদ্যে রূপান্তরিত। শব্দার্থ ও টিকা। গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো খাসিয়া পর্বতমালার অংশবিশেষ। এর কিছু অংশ ভারতের আসাম রাজ্য এবং কিছু অংশ বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত। হিমানী পর্বত। হিমানী বরফপুঞ্জ, বরফের পাহাড়। ভারতের উত্তর সীমানায় অবস্থিত সর্বদা তুষারাচ্ছন্ন পর্বতসারি। শুল, ষোল। কছরত, কৌশল, দক্ষতা, নিপুণতা। আগল ডাগল, আগর ডাগর। পাশুরা, পাশরা, বিস্তৃত হওয়া। দোয়ল, দোয়েল। রাও চণ্ডালের হার, রাজ চণ্ডালের হার, চণ্ডালদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তির হার। বেদেরা তাদের বাজি করবার সময় এই হার ব্যবহার করে থাকে। হ্যাজা, সজারু, সজারু, স্যাজা, হ্যাজা। বাইর বাড়ি, বাড়ির বাইরের অংশ, বহির্বাটি। বাইদ্যার খেলা, বেদে দলের নানারূপ খেলা বা শারীরিক কসরত। সুদর, সহোদর। সুতের হেওলা, স্রোতের শ্যাওলা। এখানে আপনজনহীন, নিঃসঙ্গ। পালঙ্কসই, মহুয়ার সখী, যার নাম পালঙ্ক বা পালাং। বিষ, বিষ, গরল। গৃহী জীবন, সংসারী বা গৃহস্থ জীবন। বাইদ্যা, বেদে, যাযাবর, সাপুড়ে জাতিবিশেষ। দেল, দিল, হৃদয়। জাতি দিয়া জাতি নষ্ট করে। নদের চাঁদ ব্রাহ্মণ হয়ে মহুয়ার রাধা ভাত খাওয়ায়। সে জাতিভ্রষ্ট হয়েছে। ভঞ্জন, ভোজন, ভক্ষণ। সাওরে, সাগরে। বিষলক্ষা, বিষ মিশ্রিত। তাজি ঘোড়া, উৎকৃষ্ট স্বাস্থ্যবান অশ্ব, আরবি ঘোড়া। উজান পাকে, উজানে অবস্থিত জলঘূর্ণি। উজান, স্রোতের উৎসদিক। তক্ষকের বিষ, গিরগিটি জাতীয় এক প্রকার বিষধর সরীসৃপের বিষ। রসের নাগৈরা, রসপূর্ণ নাগরিয়া, রসিক নাগর। পরভাতে, প্রভাতে, ভোরবেলা। সুজন, বেদে দলের যুবক সদস্য সুজন। হুমরা বাইদ্যার আশা সুজনই হবে দলের ভবিষ্যৎ সর্দার। দলের স্বার্থেই সে মহুয়াকে সুজনের সাথে
বিয়ে দিতে চায়। পাঠ পরিচিতি। দ্বিজকানাই প্রণীত মহুয়া পালাটি মধ্যযুগের বাংলা সাহিত্যের গীতিকা বল্লাদ ধারায় একটি উল্লেখযোগ্য সম্পদ। দীনেশচন্দ্র সেন, রায় বাহাদুর সংকলিত এবং 1923 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত মৈমনসিংহ গীতিকা প্রথম খণ্ড থেকে এই পালাটি গদ্যে রূপান্তর করে গৃহীত হয়েছে। পালাটিতে মহুয়ার দুর্জয় প্রেমশক্তি ও বলিষ্ঠ আত্মপ্রত্যয় কিভাবে মানব সৃষ্ট দুর্যোগে ধ্বংস হয়ে গেল তারই মর্মন্তদ কাহিনী বর্ণিত হয়েছে। গীতিকাটির কাহিনী গড়ে উঠেছে বর্ণ ও শ্রেণী বৈষম্যমূলক একটি মানবিক প্রণয়কে কেন্দ্র করে। একদিকে 6 মাস বয়সী চুরি হওয়া কন্যা অনিন্দ্যকান্তি মহুয়া, অন্যদিকে জমিদার পুত্র নদের চাঁদ। তাদের অদম্য প্রেম সকল বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে চেয়েছে, কিন্তু বেদে সর্দার হুমরা সামাজিক, বৈষয়িক ও মনস্তাত্ত্বিক কারণে এ প্রেমের প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। ফলে নানা প্রতিকূলতা ডিঙিয়েও মিলন পিয়াসী দুটি মানব হৃদয় শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়। মৃত্যুই হয় তাদের অবশ্যম্ভাবী পরিণতি। মহুয়া মধ্যযুগের বাংলা সাহিত্যের এক চমৎকার নিদর্শন। ময়মনসিংহ অঞ্চলের উপভাষায় রচিত ও নাটকীয় গুণসম্পন্ন ও পালাটিতে বর্ণনা রীতির প্রাধান্য রয়েছে। এই অঞ্চলের তৎকালীন সমাজ বাস্তবতা সমৃদ্ধ পালাটি দুর্জয় প্রেমের অপূর্ব নিদর্শন। বহু নির্বাচনী প্রশ্ন নিজে করো।